হৃদমায়ার প্রেম গাথা ৪র্থ পর্ব। আমি আর পাচ্ছি না জুই, আমাকে রেস্ট নিতে দে, নয়তো মাথা ঘুরিয়ে পড়ে যাব রাস্তায়। কথাটা বলেই কারোর অপেক্ষা না করে ধূপ করে বসে পড়লাম রাস্তায় ঘাসের ওপর। বড্ড ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে আমার। এতক্ষণ যাবৎ মাথার ওপর প্রখর সূর্যের তাপ নিয়ে হাঁটছিলাম নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা নরসিংদী জেলার বাগিচা এলাকায় অবস্থান করছি। এখানে কেন এসেছি এটা অবশ্য সবার জানা, তাই নতুন করে আর নাই বা বললাম। তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার 4 বান্ধবী, জুইকে সহ মাহি, মাইশা, সুমি আর আমি। সবার চোখে মুখে ক্লান্তির চেয়ে হতাশা বেশি, সেই সাথে কাঠফাটা রোদে অতিষ্ঠ বিরক্তি। আমাকে পা ছড়িয়ে রাস্তায় ঘাসের উপর বসে যেতে দেখে সামনে থেকে দ্রুত এগিয়ে আসলো জুই। সুমিকে সাইড কেটে আমার সামনে বসে খানিকটা উদ্বিগ্নতায় বলল, তোর বেশি খারাপ লাগছে রিক্তা? মাথা ঘুরছে তোর? পানি খাবি? ক্লান্তিতে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম, যার অর্থ হ্যাঁ, বেশি খারাপ লাগছে। লাগবেই নাই বা কেন? অসুস্থ শরীর নিয়ে নরসিংদী এসেছি অচেনা জামাইয়ের চেনা ঠিকানা খুঁজতে। বিষয়টা আজব না? সত্যিই আজব, কিন্তু আমার ক্ষেত্রে যেন এইসব আজব কারবার একটু বেশিই হয়ে থাকে। চট্টগ্রাম থেকে বাসায় এসেছি আজ 8 দিন গিয়ে 9 দিন হলো। 104 ডিগ্রি জ্বর নিয়ে বাসায় এসেছিলাম সেই দিন। আরিফ ভাই আমাকে আর জুইকে নিয়ে এসেছিল চট্টগ্রাম থেকে একদিন হসপিটালে রেখে। তারপর থেকে আমি আশুগঞ্জে নিজের বাসায় আছি। আজ বিগত 8 দিন লাগলো আমার সুস্থ হতে। এখনও পুরোপুরি সুস্থ নয় আমি। তারপরও বান্ধবীদের হাত ধরে চলে আসলাম নরসিংদী জেলায় আমার অচেনা জামাইকে খুঁজতে। কোথায় তার খোঁজ পাবো জানি না, তবে হাল ছাড়িনি, এখনও খুঁজে চলেছি। কারণ তার সাথে আমার এখানেই দেখা হয়েছিল, তাই আমার বিশ্বাস তার ঠিকানা এখানেই পেয়ে যাব। তাছাড়া এখানে এসে স্থানীয় লোকেদের জিজ্ঞেস করতে করতে একটা কাজী অফিসে গিয়ে পৌঁছেছিলাম। সেখানে আমাকে বিয়ে পড়ানো ওই বৃদ্ধা লোকটা ছিল না। ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা আমাকে 1.5 বছর আগে সেই দিন রাতে ওই অপরিচিত লোকটার সাথে বিয়ে দেয়নি। নিরাশ হয়েছিলাম আমরা সবাই। তবে লোকটা আমাদের আরও একটা কাজী অফিসের ঠিকানা দিয়েছে আর বলেছে সেখানে খোঁজ করতে। এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছি আমরা। কিন্তু পথমধ্যে ক্লান্তিতে বসে পড়লাম রাস্তায়। বড় বড় শ্বাস নিতে নিতে মুখে নেকাব মাথার ওপর তুলতে তুলতে দুর্বল গলায় বললাম, দে পানি দে, খাবো। আমার অসুস্থতা দেখে মাইশা, মাহি, সুমি 3 জনেই আমাকে গোল করে ঘিরে দাঁড়ালো। গায়ে সবার বোরখা পরিহিত। মাইশা, সুমি নিজেদের বোরখা পরলেও আমি, জুই, মাহি পরেছি যার যার মার বোরখা। বয়স্ক মায়ের বোরখা ছোট মেয়েরা পরলে কেমন হবে বুঝতেই পাচ্ছেন, আমাকে আর বলে বোঝাতে হবে না। অর্ধ পাগল বুড়ির মতো লাগছিল এক একজনকে। তারপরও নিজেদের সেফটির জন্য এই বোরখা পরে বাসা থেকে বের হয়েছিলাম সকাল 7টার বাসে। আমাদের সবার পরিবার জানে আমরা সবাই সুমিদের বাসায় যাচ্ছি, আর সুমি বাসায় জানে ও আমার বাসায় এসেছে আমাকে দেখতে। আমি অসুস্থ এই জন্য। মূল কথা হলো আমরা সবাই যার যার বাসায় মিথ্যা বলে বের হয়েছি নরসিংদীর উদ্দেশ্যে। সকাল 7টায় বের হয়েছিলাম আর 11টার মধ্যে নরসিংদী বাগিচা এলাকার বাজারে এসে পৌঁছালাম। এখান থেকে কাজীর সন্ধান করে একটা কাজীর অফিসে পৌঁছালাম। সেখান থেকে নিরাশ হয়ে অন্য কাজীর ঠিকানায় যেতে গিয়ে পথের মধ্যে আটকে বসলাম। কারণ সত্যি আমার অসুস্থ লাগছে তাই। মনে হচ্ছে গায়ের জ্বর আবারও উঠবে, কিন্তু এই মুহূর্তে আমি গায়ের জ্বর থেকে মনের অসুস্থতা একটু বেশি অনুভব করছি। আর তার কারণ হলো আমার ওই অচেনা স্বামীকে নিয়ে। লোকটাকে যত খুঁজতে যাচ্ছি ততই যেন তাকে হারিয়ে ফেলছি। কোনো মতেই যেন লোকটার নাগাল আমি পাচ্ছি না, হাত বাড়িয়েও। এতে যেন আমার মনের অস্থিরতা কাজ করছে আরও বেশি লোকটার সন্ধান পাওয়ার জন্য। জানি না এই ঠিকানায় গিয়েও যদি লোকটার খোঁজ না পাই তাহলে কি হবে। আমার মনের অবস্থাটাও কাউকে বলতে পারছিলাম না, কারণ আমি যাদের বলবো ওরা সবাই আমার উপর ক্ষেপে যাবে স্বামী নামক লোকটার জন্য অস্থিরতার কথা শুনলে। কিন্তু আমি কি করব? ওদের আমার সামনে বারবার
রিক্তার জামাই নিয়ে আলোচনা করতে করতে এখন ওই লোকটাকে আমি সত্যিই মিস করছি। আমার মনে হচ্ছে আমি বড় ভুল করে ফেলেছি। আমার উচিত হয়নি সেদিন অচেতন স্বামীকে বিছানায় ফেলে পালিয়ে আসাটা। একটু অপেক্ষা করতাম লোকটা জাগ্রত হওয়ার জন্য, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না আমায়। আমার মন বিচলিত। দীর্ঘ নিঃশ্বাস ফেলতে জুই 1/2 লিটার পানির বোতলটা আমার দিকে এগিয়ে দিল। আমি বোতলটা উপরে তুলে ঢকঢক করে অনেকখানি পানি খেয়ে নিলাম। মাইশা নিজে হাতে দ্বিতীয় কাজী অফিসের ঠিকানাটায় চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, বাল, এই মধ্য দুপুরে কই যাবো অচেনা এলাকায়? শালার কাজী বাড়ি খুঁজতে। ধুর, সন্ধ্যার আগে যদি বাসায় না পৌঁছায় তাহলে সবাই ধরা খেয়ে যাব। ধরা খাওয়া যাবে না। দুলাভাই খোঁজার মিশন এখনো অল্প হয় না, তাই এত তাড়াতাড়ি গল্প শেষ হলে চলবে না। এই ঋতু, শরীরে একটু জোর লাগা বইন। এই তো আর একটু সামনে বাজার দেখা যাচ্ছে, ওখান থেকে কারোর কাছে এই অ্যাড্রেসটা জিজ্ঞেস করে রিক্সা নিয়ে যাব সোজা তোকে বিয়ে দেওয়া সেই কাজী বাড়িতে। বেশি লেট হবে না, জাস্ট একটু কষ্ট করা লাগবে। যেতে পারবি? মাইশার যুক্তিতে কেউ বাধা দিল না, কারণ মাইশার কথাগুলো আসলেই সত্যি। এখানে বসে থাকা মানে নিজেদের কাজে দেরি করা। আমি হুঁ বলে অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়াতেই জুই আর মাহি দুজনে আমাকে দুদিক থেকে ধরল। তারপর যতটা পারি দ্রুত হেঁটে একটা অটোরিকশা নিয়ে চললাম 5 জন কাজী অফিসের উদ্দেশ্যে। ভাগ্য ভালো থাকায় সেই অটো রিকশাওয়ালা মামা চিনতেও আমাদের দেওয়া কাজী অফিসের ঠিকানা। প্রায় 20 মিনিটের পথ পাড়ি দিয়ে পৌঁছালাম ছোটোখাটো একটা কাজী অফিসের সামনে। দেখতে মোটামুটি ভালোই ছিল। আমরা সবাই অটোরিকশার ভাড়া মিটিয়ে কাজী অফিসের সামনে দাঁড়াতে অতি উৎসাহের সহিত মাহি পাশ থেকে আমার হাত চেপে ধরে বলল, ঋতু, দেখ তো, এইটাই কি সেই কাজী অফিস যেখানে তোর বিয়ে হয়েছিল? আমি গোল গোল চোখে আশপাশটা ভালো করে দেখেও কিছুই চিনতে পারলাম না। চিনব কিভাবে? 1.5 বছর আগে রাতে এসেছিলাম এখানে, তাই দিনের আলোয় সব কিছু বোঝা মুশকিল। তাই আমি ধীর গলায় বললাম, কিছু বুঝতে পারছি না তো, এই অফিসটা কি না। আমার কথাই জুই বলল, আচ্ছা চল ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। তৎক্ষণাৎ উত্তর করল মাহি, চল চল। পরপর 5 বান্ধবী মিলে কাজী অফিসে ঢুকতেই দেখলাম একটা হালকা পাতলা গঠনের লোক সাদা কাবলি পরে টেবিলের ওপর মোবাইল রেখে চেয়ারে বসে মনোযোগ সহকারে ওয়াজ শুনছে। একত্রে আমাদের 5 জন বান্ধবীকে ঢুকতে দেখে চমকে উঠে থতমত খেয়ে যান তিনি। ছোটোখাটো রুমে কাজী অফিসটা পুরো খালি। বোঝাই যাচ্ছে আজ তাদের কোনো কাজ নেই। হয়তো আজ কোনো বিয়ের ফাংশন হাতে ছিল না, তাই অফিসে অবসর সময় পার করছে ফোন চালিয়ে তিনি। আমাদের 5 বান্ধবীকে দেখে অভিনবে দ্রুত ফোন বন্ধ করে পাশে রেখে আমাদের দিকে তাকিয়ে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম। জি, আপনারা কি বিয়ে করানোর কাজে এসেছেন এখানে নাকি তালাকের পরামর্শে? জড়তায় আমরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম, কিন্তু মাইশা আমাদের সবাইকে অপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে এবং বলল, জি, আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্য এসেছিলাম। আসলে আপনাদের এখানে থেকে 1.5 বছর আগে 2017 সালে নভেম্বরের 3 তারিখে আমার এক কাজিন বোনের বিয়ে হয়েছিল। এখন ওরা ছাড়াছাড়ি চায়, কিন্তু আমার বোনের কাছে কাবিননামার কোনো কপি নেই। সেই জন্য আপনাদের কাছে টাকা দিয়ে পাঠিয়েছে আমাদের কাবিননামার একটা কপি নেওয়ার জন্য। আপনি প্লিজ একটু কষ্ট করে 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ের তালিকাটা চেক করে আমাদের সেই কাবিননামাটা একটু দেবেন প্লিজ। কাজী লোকটা বোকা চোখে আমাদের দিকে তাকালেন, হয়তো মায়েশার কথা একটু বিশ্বাস করেছে এজন্য। লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, আমাদের বসতে বলে পাশের রুমে গেল আর 5 মিনিটের মধ্যে ফিরে এলো মোটা তাজা একটা রেজিস্ট্রি বিয়ের খাতা নিয়ে। আমাদের সবার চোখে মুখে তখন আশার আলো ঝলমল করছে খাতাটা দেখে। লোকটা আমাদের সামনে খাতা খুলে বসতে বসতে বলল,
যার কাবিননামা লাগবে সেই কন্যার নাম কি? ছটফট উত্তর করল মাহি। জি, রিক্তা ইসলাম মায়া। কাজী আর কোনো প্রশ্ন করলেন না, শুধু মনোযোগ সহকারে 2017 সালের নভেম্বরের 3 তারিখে ধরে রিক্তা ইসলাম মায়া নামের কাবিননামাটা খুঁজতে লাগলেন। এর ফাঁকে মাহি কাজী সাহেবকে আমার নামটা বলে আমাকে খুঁচিয়ে বলল, ঋতু, আমি নামটা ঠিকঠাক বলেছি তো? না মানে, তুই এই নামেই বিয়েটা করেছিলিস নাকি অন্য কোনো নামে? না, এই নামেই করেছি। তার মানে আমি তোর নামটা ঠিকঠাক বলেছি তো? হুম। আরে বাহ, দারুণ তো। আন্দাজে বকা মেরে ফেললাম। মাহির কথার অর্থ না বুঝে কপাল কুঁচকে তাকাতেই মাহি ফের বলল, ও আচ্ছা, ভালো কথা। ঋতু, দেখ তো, এই লোকটাই কি ছিল সেই দিন রাতে তোকে বিয়ে দেওয়ার কাজীটা? মাহির কথায় চোখ ছোট ছোট করে তাকালাম আমার সম্মুখে বসা কাজীর দিকে। 1.5 বছর আগে স্বামীর চেহারাটা মনে রাখতে পারিনি, সেখানে বিয়ে পড়ানো কাজীর চেহারাটা কিভাবে মনে রাখবো? তারপরও আমার যতটুকু স্মরণে ছিল, সেই দিন রাতে আমাদের বিয়েটা দিয়েছিল একটা মোটা তাজা বয়স্ক লোক, লাল দাড়িওয়ালা বৃদ্ধা লোক, ওনার নিজের বাড়িতে। কোথায়? কাজী অফিসে নয়। আমি অসম্মতি দিয়ে বললাম, না, ইনি সেই কাজী নন। আমাকে যে বিয়ে দিয়েছিলেন সেই লোকটা অনেক বয়স্ক বৃদ্ধ লোক ছিল। আমার কথায় মুহূর্তে চুপ করে যায় মাহি। খানিকটা ভেবে বলে, আমার মনে হয় এই লোকটা ওই বৃদ্ধ কাজীর ছেলে হবে। আমি আবারও অসম্মতি দিয়ে বললাম, না, এই লোকটা বৃদ্ধ কাজীর ছেলে নয়, কারণ আমাকে বিয়ে দেওয়া বৃদ্ধ কাজীর একটাই ছেলে ছিল। সে সেই দিন আমাদের উপকার করেছিলেন নিজের বাসায় আশ্রয় দিয়ে। সেই লোকটা এই লোক নয়। মাহি এবার নড়ে চড়ে বসলো, চোখে মুখে হতাশা দেখা গেল ওর। খানিকটা উদ্বিগ্ন হয়ে বলল, তাহলে আমার মনে হয় এই লোকটা এই অফিসে স্টাফ হবে। মাহির কথায় ভরসা পাচ্ছিলাম না আমি। তারপরও ছোট করে উত্তর বললাম, হবে হয়তো। থমথমে পরিবেশে আমরা সবাই কাজী লোকটার দিকে তাকিয়ে আছি, যে কিনা একের পর এক পৃষ্ঠা উল্টে আমার কাবিননামা খুঁজে চলেছে। ওনার পৃষ্ঠা উল্টানো দেখে বুঝলাম উনি ইতিমধ্যেই কয়েকবার করে রেজিস্ট্রি খাতা ঘেঁটে ফেলেছেন আমার কাবিননামাটা খুঁজতে। অবশেষে তিনি রেজিস্ট্রারের খাতা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলল, দুঃখিত জানাবারা, 2017 সালের নভেম্বরের 3 তারিখে কোনো কাবিননামা নেই এখানে, কারণ এই তারিখে আমাদের কাজী অফিস খোলা হয়নি। আমি এখানে নতুন স্টাফ, তাই একটু খাতাটা চেক করে নিলাম। কারণ আমাদের এই কাজী অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বিগত 1 বছর 5 মাস আগে, মানে বরাবর 2018 জানুয়ারি মাসে খোলা। আপনারা 2017 সালের নভেম্বরের 3 তারিখের কাবিননামা খুঁজছেন, তার মানে এই অফিস প্রতিষ্ঠিত হয় আরও 2 মাস আগে আপনার বোনের বিয়ে হয়েছিল। এর মানে আপনারা ভুল ঠিকানায় এসেছেন। আপনার বোনের হয়তো অন্য কোনো কাজী অফিসে বিয়ে হয়েছিল, এখান থেকে নয়। আকাশ ভেঙে পড়ল এমন একটা থমথমে অবস্থায় বসে আছি আমরা সবাই, হতাশায় হতবাক সবাই। কারোর মুখে কোনো কথা আসছে না। এই নিয়ে পরপর দুটো কাজী অফিসে চক্কর কেটে ফেললাম কাঙ্ক্ষিত কাজীর আশায়, কিন্তু সেই কাজীর বাড়ির সন্ধান পাওয়া গেল না এখনো। সবার থমথমে ভাবে রেশ কাটিয়ে জুই আগ্রহ গলায় বলল, আচ্ছা, এর আগে কি আপনারা নিজেদের বাসায় বিয়ে পড়াতেন? আপনাদের বাসায় কি কোনো রেজিস্ট্রারের খাতাপত্র আছে কি না একটু দেখবেন প্লিজ। জুয়ের অধৈর্য গলায় চোখ ঘুরালো কাজীর দিকে। তিনি জুয়ের ব্যাকুলতা বুঝে বলল, আমাদের এর আগে মসজিদ ব্যতীত অন্য কোথাও বিয়ে দেওয়া হয়নি জনাবা, আর এটাই আমাদের একমাত্র পুরাতন রেজিস্ট্রারের খাতা। এর বাইরে আমাদের কোনো নোট খাতা নেই। ও, তাহলে মনে হয় আমরাই ভুল ঠিকানায় এসেছি। এই মুহূর্তে শুধু যে আমার মনে টানটান উত্তেজনা কাজ করছে এমনটা নয়, বর্তমান সবার মাঝে আমার মতো উত্তেজনা কাজ করছে। আর সেই উত্তেজনা থেকেই সুমন নামক ছেলেটি আমাদের কাছে আসতেই প্রথম প্রশ্নটা করল মাহি। আমরা অনেক দূর থেকে হাফেজ সাহেবের কাছে এসেছি ভাইয়া, উনি কি বাসায় আছে? বোরকা পরিহিত আমাদের 5 কন্যাকে এক পলক চোখ বুলালো ছেলেটি। এতগুলো মেয়ের সাথে একত্রে কথা বলতে বেশ ইতস্তত দেখালো তাকে।
এই জন্য আমাদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহির দিকে। বিনীত সহিত বলল, জি না, আব্বু নরসিংদীতে নেই। উনি রাজশাহীতে আছে আজ বিগত 2 মাস ধরে। সুমি ছোট করে প্রশ্ন করল, উনি কি ওইখানে কি করেন? কবে আসবেন? জি, ওখানে আমাদের আমবাগানে দেখাশোনা করেন আব্বা। তবে কবে আসবে বলতে পারছি না। ছেলেটার কথাই জুঁই বলল, আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য। বাবা আমার ছোট বোনের বিয়ে দিয়েছিল 1.5 বছর আগে আপনাদের বাড়িতে। এই জন্য ওনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাই আমরা। জুঁইয়ের কথায় হালকা কপাল কুঁচকালো ছেলেটি। তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের সবাইকে এক পলক দেখে বলল, বিয়ে পড়ানোর কাজ তো আমার আব্বা করতো না, দাদা করতো। আপনার বোনের বিয়ে যদি আমাদের বাড়িতে হয়ে থাকে তাহলে সেটা আমার দাদা ভাই দিয়েছিলেন, হয়তো আমার আব্বা না। ছেলেটির কথায় তৎক্ষণাৎ আমার স্মরণে আসলো সেই বৃদ্ধ কাজী সাহেবের কথা। হ্যাঁ, উনিই আমাদের বিয়ে দিয়েছিলেন, ওনার ছেলে নয়। তাই আমি ঝটপট উত্তরে বললাম, হ্যাঁ, আপনার আব্বা নয়, আপনার দাদাই ছিলেন আমাদের বিয়ে দেওয়ার কাজী সাহেব। উনি কোথায়? ওনাকে ডাকুন একটু প্লিজ। বিষণ্ণে ছেলেটি আমার দিকে চমকে তাকালো। আমার হুটহাট কথায় যেন ছেলেটি চমকে গেল। আমার বান্ধবীরাও চমকিয়েছে একটু। আমি এমনভাবে নিজের বিয়ের বিষয়টা ফাঁস করে দেব ওরা হয়তো ভাবেনি। কারণ এখানে আসার আগে আমাদের কথা ছিল কেউ যেন ভুলেও না বলি আমি সেই পাত্রী যার কাবিননামা তোড়জোড় করে খুঁজে চলছি আমরা। এই ওয়াদা কেউ ভঙ্গ করেনি, বরং আমি উত্তেজনায় মুখ ফসকে বলে ফেললাম। আমার হুটহাট এই মুখ ফসকে বলা বিষয়টা জন্য না জানি কোনোদিন বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হয় আমাকে। আল্লাহ জানে। আমার বান্ধবীদের কড়া দৃষ্টি এড়াতে আমি ছেলেটির দিকে তাকালাম। ছেলেটি বিষণ্ণ কাটিয়ে বলল, আমার দাদা বেঁচে নেই। উনি আগুনে পুড়ে মারা গেছে আজ বিগত 1 বছর 4 মাস হয়েছে। সেই থেকে দাদার কাজী অফিসটা বন্ধ। সুমন নামক ছেলেটির কথায় মাথা চক্কর দিয়ে উঠল সবার। তৎক্ষণাৎ হতাশায় ঘোর চোখে মুখে ফুটে উঠল। এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটার পরিচয় পাবো না? এই কাজী সাহেবই তো চিনতেন আমার স্বামী নামক লোকটাকে। এখন তিনি মারা গেছেন। এবার কিভাবে পৌঁছাবো ওই লোকটা অবধি? হতাশ যখন আমার গলা ধরে আসছিল কষ্টে, তখন মাইশা আশার আলো জ্বালিয়ে দ্রুত প্রশ্ন করল ছেলেটাকে। বলল, আপনার দাদা বেঁচে নেই, কিন্তু ওনার কাজী অফিসের কাগজপত্র তো এখনও রয়েছে, তাই না? ওখানে নিশ্চয়ই বিয়ের পুরাতন রেজিস্টারের খাতাগুলো আছে। আসলে আমাদের 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ে পড়ানোর সকল লিস্টগুলো লাগবে। এই তারিখে আপনাদের বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামক একটা মেয়ের বিয়ে পড়ানো হয়েছিল, পড়িয়েছিলেন আপনার দাদা। এই মেয়েটি আমার বান্ধবী। ও আমাকে দেখিয়ে বলল, ওর কাবিননামাটা আমাদের চাই। আপনি কি একটু কষ্ট করে আপনার দাদার অফিসের পুরাতন রেজিস্টার খাতা ঘেঁটে আমাদের সেই কাবিননামার একটা ছবি দিতে পারবেন? আসলে আমরা অনেক আশায় এসেছিলাম এখানে। প্লিজ আমাদের আশা ভঙ্গ করবেন না। কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন। রিক্তা ইসলাম মায়া নামক কাবিননামার খোঁজ দিয়ে প্লিজ। মায়েশার সহজ কথায় যেন এক আকাশ সমান চমকে উঠল ছেলেটা। মায়েশার কথা শেষ হতে না হতেই তুমুল গতিতে আমার দিকে তাকিয়ে বলল, আপনিই সেই মেয়ে যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে? তারাও আপনাদের মতো করেই একই তারিখের কাবিননামার কাগজটার খোঁজ করছিল। উনি সম্ভবত আপনার স্বামী হবেন, আবার নাও হতে পারে, কারণ লোকটার সাথে আরও 2জন মানুষ ছিল একই কালো পোশাক পরিহিত। তাই ঠিকঠাক বলতে পারলাম না কোন লোকটা আপনার স্বামী হবে। ছেলেটির কথায় এবার আমাদের মাথায় আকাশ ভাঙল। সর্বনাশ, সেই অচেনা লোকটা আমার খোঁজ করছে, কিন্তু কেন? আমাকে দিয়ে তার কী প্রয়োজন? নিশ্চয়ই খারাপ কোনো মতলব হতে পারে। ভয়ে আমার কলিজা শুকিয়ে কাটা। সেই সাথে তুমুল উত্তেজনা দেখালো আমার একজন বান্ধবীদের ফেসে। ওরা এক একে ছেলেটাকে প্রশ্ন করতে লাগলো। প্রথমে মাহি বলল, আপনি কি ওনাদের কাবিননামার কাগজটা দিয়ে দিয়েছেন? না, দিইনি। কারণ? ছেলেটাকে বলতে না দিয়ে তাড়াহুড়ো করে সুমি বলল, ভেরি গুড, দেননি। যান, কাবিননামার কাগজটা আমাদের জন্য নিয়ে আসুন। যান যান। আমাকে দেখিয়ে ছেলেটি বলল, ওনার কাবিননামার কাগজটি আমার কাছে নেই। সেটা তো? আবারও ছেলেটাকে বলতে না দিয়ে মায়েশা বলল, নেই মানে? কাবিননামার কাগজ দিয়ে
আপনারা কি করেছেন? কাজী অফিসে না বিয়ে কাবিননামার একটা কাগজ থাকে, তাহলে আপনাদের কাছে থাকবে না কেন বলুন? সবার এত প্রশ্নে ছেলেটি এবার বেশ বিরক্ত হয়ে বলল, প্লিজ আমাকে বলতে দিন তো, আপনারা সবাই এত প্রশ্ন করলে আমি উত্তর দেব কিভাবে? জুই সবাইকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি বলুন ভাইয়া, আমরা আপনার কথা শুনছি। দীর্ঘশ্বাস ফেলে ছেলেটি বলতে লাগলো, আসলে দাদার অফিসে ইলেকট্রিকে শর্ট সার্কিট হওয়ায় হঠাৎ করে একদিন আগুন লেগে যায়। সেই আগুনে আমার দাদাভাই সহ অফিসের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বাঁচাতে পারেনি। এই জন্য মূলত আপনাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছে না, কারণ আমাদের কাছে কিছুই নেই। এই একই কথা আমি সেদিন ওই লোকগুলোকেও বলেছিলাম। 3টা লোক এসেছিল আর আমাকে আপনার বিয়ের কাবিননামাটা দিতে বলছিল। আমি কাবিননামাটা দিতে না পারায় আপনার তথ্য চাইছিল আমার কাছে। আপনি আমাদের পরিচিত কেউ হন কি না, বা আপনি কখনো কাবিননামা খোঁজে এখানে এসেছেন কি না কাউকে নিয়ে, এইসব আমি না করেছিলাম সেদিন, কারণ আপনি কখনোই আসেননি এতদিনে। কিন্তু আজ আপনি আসবেন আমি ভাবতেও পারিনি। এমনটা জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম, কল করে বলতাম আপনারা এখানে এসেছেন। আসলে আমি যতদূর বুঝলাম ওরা আপনায় খুঁজছে, আপনারও তাদের খোঁজে আছেন, কিন্তু কেউ কারোর খোঁজ পাচ্ছে না। ছেলেটির কথায় জুই বলল, আপনার কাছে ওনাদের কোনো তথ্য আছে? ওনারা কোথাকার মানুষ, নাম কি তাদের, এমন কোনো তথ্য আছে আপনার কাছে? দিতে পারবেন? জি না, পারবো না। আসলে তখন বিষয়টা এত গুরুত্ব দিইনি। লোকগুলো আমাকে যা প্রশ্ন করেছিল আমি সেই প্রশ্নের ঠিক উত্তর দিয়েছিলাম শুধু। তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল, তাই কাউকে চেনার উপায় ছিল না আমার। তবে ওনাদের কথাই বুঝলাম ওরা ঢাকার মানুষ হবে, হয়তো কারোর পাঠানো লোকও হবে। পোশাক তেমনই মনে হচ্ছিল আমার। হতাশার উপর হতাশ হচ্ছিলাম আমরা সবাই। সেই হতাশা নিয়েই জুই আবারও বলল, আচ্ছা, ওর যেদিন বিয়ে হয়েছিল সেদিন রাতে ওর স্বামীকে নিশ্চয়ই আপনি দেখেছেন, নামটাও শুনেছেন। আমাদের নামটা বলতে পারবেন একটু? সবার কৌতূহলী চোখ ছেলেটির দিকে তাক করা, কিন্তু ছেলেটি ইতস্তত চোখে আমার দিকে এক পলক তাকিয়ে বলল, আসলে সেদিন ঘুমের ঘোরে ছিলাম আমি, এই জন্য ঠিকঠাক বর বউ কাউকেই দেখিনি। বরের নামটা সেদিন রাতে শুনলেও এখন আমার মনে নেই, অনেক আগের কথা, তাই তো। আর সেদিন রাতে ঘুমের রেশের মধ্যে বর বউকে দেখেছিলাম, তাই কাউরির চেহারাটাও মনে নেই। সকালে উঠে আমি কাউকে দেখতে পাইনি। মেয়ে নাকি রাতেই স্বামীকে রেখে পালিয়ে গেছিল, এমনটা শুনেছিলাম আব্বার মুখে। বাকি আমার আব্বা বলতে পারবে ভালো, তিনি আপনার বোনকে আমাদের বাসায় এনেছিল। জুই এবার প্রশ্ন করে বলল, আপনার বাবা নিশ্চয়ই ওই ছেলেকে চিনবে, রাইট? জি, আব্বা চেনে ওনার স্বামীকে। আব্বার মুখে শুনেছিলাম ওনার স্বামী নাকি অনেক বড় মাপের একজন লোক, ওনাকে নাকি সবাই এক নামে চেনে, আবার সবাই ভয়ও পায় নাকি। তাড়াহুড়ে সুমি প্রশ্ন করে বলল, কেন ভয় পায় কেন? উনি কি সন্ত্রাসী টাইপের লোক নাকি? সুমির প্রশ্নে ছেলেটি আমার দিকে তাকালো, ইতস্তত গলায় বলল, হবে হয়তো, আমি সঠিক জানি না, আব্বা জানেন। জুই বলল, আচ্ছা, আপনার আব্বা আসবে কবে বলতে পারেন? জি, আমার আব্বা এখন আসবে না, এখন আমের সিজন। এই সিজনে আম বিক্রি করে আব্বা রাজশাহী থেকে বাড়ি আসবেন, এর আগে না। আরও মাস 2 পরের ব্যাপার। দরজা ঠেলে হৃদের অফিসে প্রবেশ করলো আসিফ, হাতে এক টুকরো কাগজে নাম্বার লেখা। হৃদ অফিসিয়াল গেটআপে ল্যাপটপের সামনে বসা। আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখেও চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত, মনোযোগ সব ল্যাপটপে টাইপিং করা নিয়ে। আসিফ হৃদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিছু বলতে। কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি আকর্ষণ করতে হাতের এক টুকরো কাগজটা টেবিলের উপর রেখে হৃদের দিকে বাড়ি দিতে দিতে ইতস্তত গলায় বলল, ভাই, কোনো কাজ হয়নি। নরসিংদীতে আমাদের লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে, তারা খোঁজ চালিয়েও ভাবির কোনো তথ্য জোগাড় করতে পারেনি, কারণ কাজী সহ ওনার অফিসের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরও 1.5 বছর আগে। তাই আপনাদের বিয়ের কাবিননামাটাও পাওয়া যায়নি। দ্বিতীয় কথা হলো, ভাবিকে সেই বাড়ির কেউ চেনে না, একদম অপরিচিত মানুষ ভাবি তাদের। কেউ জানে না মেয়েটা কে ছিল যার সাথে আপনার সেই রাতে বিয়ে হয়েছিল। আসিফের দীর্ঘ কথায় হৃদের হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ডে। চোখ গুছিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। ল্যাপটপে কাজ রেখে আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটার দিকে একটা ভ্রু উঁচিয়ে তাকাতে আসিফ হৃদের মনোভাব বুঝে বলল, ভাই, এখানে কাজী সাহেবের ছেলে হাফেজ সাহেবের নাম্বার আছে। এই লোকটার সাথে কথা বলে হয়তো ভাবি সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে। এই জন্য মূলত লোকটার নাম্বার আনতে বলেছিলাম আমাদের লোকদেরকে। হৃদ আসিফের কথার কোনো উত্তর করল না, বরং হাত বাড়িয়ে এক
টুকরো কাগজের পিসটা নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নাম্বারের উপর চোখ বুলিয়ে চেয়ারে গা ছেড়ে বসলো। নাম্বারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্য বলল, তোর ভাবি লুকোচুরি খেলাটা আমার আর ভালো লাগছে না আসিফ। কি করি বলতো? তোর ভাবিকে যত খুঁজতে যাই ততই সে আমার হাতের বাইরে যাচ্ছে। এতে আমার ইন্টারেস্ট আরও বাড়ছে। তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ। না, তোর ভাবিকে দুটো থাপ্পড় মারার জন্য হলেও আমার তাকে দরকার, যাতে এই নাম্বারের লোকটাকে তুলে নিয়ে আইতো। শালা যতদিন বউকে দুটো থাপ্পড় না মারবো ততদিন শান্তি নেই। যা, লোক পাঠা। হৃদের গা ছাড়া কথায় আসিফ চোখ ছোট ছোট করে তাকায় হৃদের দিকে। বউকে দুটো থাপ্পড় মারার জন্য হৃদ খান এত তাড়াহুড়ো অনুসন্ধান করে বউকে খুঁজছে, বিষয়টা ভাবতেও সে অবাক। মূল কথা, আসিফের যুক্তিতে আসলো না হৃদের বউকে থাপ্পড় মারার জন্য খোঁজার বিষয়টা। মেয়েটাকে থাপ্পড়গুলোই বা মারবে কেন? মেয়েটার বা কি দোষ? এমনি তো না যে হৃদ খান ভালোবেসে বউকে খুঁজছে পাওয়ার জন্য, বা তার ভালোবাসার বিয়ে করা বউ হঠাৎ পালিয়ে গেছে, কোনোটাই না। আবার এমনটাও না যে মেয়েটাকে পেলে হৃদ খান তাকে নিয়ে খুশি খুশি সংসার করবে। তেমন কিছু করবে না, তাহলে শুধু শুধু মেয়েটাকে থাপ্পড় মারবে কেন? কি অপরাধ মেয়েটা? তাছাড়া হাফেজ সাহেবও বা মেয়েটার খোঁজ দিবে কিভাবে? আসিফ যতটুকু বুঝতে পেরেছে, অচেনা মেয়েটাকে খোঁজ হাফিজ সাহেব কেন কেউই বলতে পারবে না। অচেনা মেয়েটা আসলে কে ছিল? যতদিন না মেয়েটা নিজে থেকে ধরা দিচ্ছে হৃদের কাছে, ততদিন পর্যন্ত হয়তো হৃদ খানও নিজের বউকে শনাক্ত করতে পারবে না, এটা তো নিশ্চিত আসিফ। কিন্তু মুখ বাড়িয়ে কিছু বলতে পারল না। হৃদকে সে ভয় করে, তাই শুধু হাত বাড়িয়ে হৃদের থেকে হাফেজ সাহেবের নাম্বারটা নিতে নিতে সম্মতি দিয়ে বলল, জি ভাই, কাজ হয়ে যাবে, চলবে।